ভেটকি মাছের মালাইকারি আমাদের আদি অকৃত্রিম চিংড়ি মালাইকারিরই আরেকটা ফর্ম, তবে ভেটকি মাছ দিয়ে তৈরি। কিন্তু মালাইকারি কি আদৌ আদি অকৃত্রিম বাঙালি রেসিপি? উত্তরটা হচ্ছে না। এটি আদপে একটি মালয়েশিয়ান কোকোনাট বেসড ডিশ থেকে ইনফ্লুয়েন্সড মালয় কারি। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা মালাইকারিকে আপন করে নিয়েছি, আর আজকের দিনের বাঙালি কুইজিনকে তো মালাইকারি ছাড়া ভাবা যায় না। আমি শুরু করব নারকেলের দুধ বের করা দিয়ে। এখানে আমি ফ্রেশ কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ ইউজ করেছি। একটা বড় নারকেলকে কুড়ে নিয়ে তাকে চিপে নিলেই নারকেলের যে ফার্স্ট এক্সট্রাকশন দুধের সেটা বেরিয়ে আসে। এরপর যে স্ট্র্যাপ কোকোনাট বা নারকেলটা থেকে গেল তার সঙ্গে সামান্য জল মিশিয়ে নিয়ে যদি আরেকবার চিপে নেওয়া যায় তাহলে সেকেন্ড এক্সট্রাকশন চলে আসে। এইভাবেই নারকেলের দুধ নারকেল থেকে বের করা হয়। তবে চাইলে বাড়িতে না বানিয়ে দোকানে যে নারকেলের দুধ পাওয়া যায় সেটিও ব্যবহার করে মালাইকারি দিব্যি বানানো যায়। মোটামুটি দেখবেন ফার্স্ট আর সেকেন্ড এক্সট্রাকশন মিলিয়ে একটা নারকেল থেকে 1.5 কাপ মতো দুধ পাওয়া যায়। সেটা 600 গ্রাম মতো মাছের জন্য একদম যথেষ্ট। চাইলে একটু কম বা বেশি নারকেলের দুধ দেওয়াই যেতে পারে, তবে আমার মনে হয় 1.5 কাপ মতো নারকেলের দুধ দিলে টেস্টটাও ঠিকঠাক থাকে। নারকেলের দুধ আমার তৈরি। এরপরে আমরা যেটা করব, মাছটাকে ম্যারিনেট করে নেব। আমি ভেটকি মাছ নিয়েছি 600 গ্রাম। 600 গ্রামকে 6 টুকরো করে কাটা হয়েছে, এর মধ্যে 1 টুকরো লেজাও আছে। ম্যারিনেশনটা একদম সিম্পল, যে বাঙালি মাছের ম্যারিনেশন হয় সেটা। এর মধ্যে আমরা দিয়ে নেব 1 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ, 1/4 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 2 টেবিল চামচ সরষের তেল। এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে 15 মিনিট রুম টেম্পারেচারে রেখে নেব ভাজার আগে। এটা করলে যেটা হয়, মাছের যে শুধুমাত্র স্বাদ বাড়ে তাই নয়, হলুদের মধ্যে কিন্তু শুধুমাত্র যে মেডিসিনাল প্রপার্টি আছে তাই নয়, হলুদ কিন্তু অ্যান্টি অ্যালার্জিকও বটে। তো কাজেই সেই ক্ষেত্রে দুদিক থেকেই এটি কাজ করে যায়। এরপরে একটা ভারী কড়াইয়ের মধ্যে আমরা 6 টেবিল চামচের মতো সরষের তেল ভালো করে গরম করে নেব, ততক্ষণ অবধি যতক্ষণ না তেলের রংটা বদলে যাচ্ছে আর ধোঁয়া উঠছে। এর মধ্যে আমরা সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে নেব। এতে যেটা হয়, মাছ ভাজার সময় তেল ছিটে আসে না। এরপরে ফ্লেমটাকে মিডিয়াম করে আমরা মাছ ভাজবো। আমি লেজা দিয়ে সবসময় শুরু করি। লেজাটা দেবেন, দিয়ে মাছকে না উল্টিয়ে একটা সাইড 30 সেকেন্ড ভেজে নেবেন। তারপরে মাছটাকে দেখবেন উল্টানো খুব ইজি হচ্ছে। এবার অন্য দিকটাও আরো 30 সেকেন্ড ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এবার লেজার মাথার দিকটা একটু ভেজে নেবেন। ভাজা হলে মোটামুটি 1.5 মিনিটে একটা লেজা খুব ভালো করে ভাজা হয়ে যায়। লেজাটি ভাজা হয়ে গেলে এটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিন। লেজা ব্যবহার না করলে এতটা ঝামেলা থাকে না। এরপরে আমরা যেটা করব, বাকি যে মাছের টুকরোগুলো আছে সেগুলোকেও এক এক করে ভেজে নেব। কড়ার সাইজের উপর একসঙ্গে 2 থেকে 4 পিস মাছ দিয়ে দিব্যি ভাজা যায়, তবে কড়াকে ওভার ক্রাউড করে ফেলবেন না। আমার কড়ার যা সাইজ তাতে 3 টুকরো মাছ একসঙ্গে দিব্যি ভেজে নেওয়া যায়। ওই একই প্রসেস, একটা দিক 30 সেকেন্ড ভেজে নিয়ে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য সাইডটাও 30 সেকেন্ড ভাজবো। তারপর বাকি 30 সেকেন্ড আমরা মাছটাকে একটু ওলট পালট করে ভেজে নেব, যাতে মাছ একদম কড়কড়েও না হয়ে যায় কিন্তু ভালো করে ভাজা হয়। এই একই প্রসেসে আমরা কি করব, বাকি যে মাছগুলো আছে সেটাও ভেজে নেব। এখানে আমি 6 পিস মাছ ব্যবহার করেছি। এরপরে আমরা একটা স্পাইস পেস্ট বানাবো। এবার বাটা মশলা দিলে অবশ্যই স্বাদ ভালো হয়, কিন্তু সেটা যখন দেওয়া হচ্ছে না, 1 চা চামচ নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ কিউমিন পাউডার বা জিরে গুঁড়ো যে বাটিটার মধ্যে মাছ মাখা হয়েছিল তার মধ্যেই নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এতে একটা বেশ থকথকে স্পাইস পেস্ট তৈরি হবে, যেটা কিনা রান্নার মাঝখানে, মালাইকারি যখন তৈরি হওয়ার মাঝখানে থাকবে তখন আমরা অ্যাড করব। শুকনো মশলা দেওয়ার থেকে এই স্পাইস পেস্ট দিলে স্বাদটা একটু বেটার হয়। এরপরে কড়াইতে যে তেলটি থেকে গেছে সেটিকে আবার একটু গরম করে নিয়ে আমরা গোটা মশলার ফোড়ন দেব। এর জন্য আমি দিয়েছি 3 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 5টা ছোট এলাচ। তারপরে আমি দিয়ে নিয়েছি একটা বড় এলাচ,
5টা মতো ছোট ছোট শুকনো লঙ্কা। এক্ষেত্রে বলে রাখি, যদি বড় শুকনো লঙ্কা ইউজ করেন তাহলে কম দিলেও চলে। আর 3খানা আমি দিয়েছি তেজপাতা। এবার গরম মশলার ক্ষেত্রে, মানে গোটা মশলার ক্ষেত্রে এগুলো সবকটাও দিতে পারেন, কোনোটা বাদও দিতে পারেন, তবে সবকটা দিলে অবশ্যই রান্নার স্বাদ গন্ধটা ভালো হয়। মশলাগুলো দিয়ে 1/2 মিনিটের মতো রান্না করবেন, যাতে মশলার খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। এরপরে এর মধ্যে আমরা 2টো পেঁয়াজকে পেস্ট করে সেই পেস্টটা দেব, দিয়ে কম আঁচে 2 মিনিটের মতো রান্না করবো, ততক্ষণ অবধি যতক্ষণ না পেঁয়াজের রংটা একেবারে বদলে যায় বা কাঁচা কাঁচা যে পেঁয়াজের গন্ধটা থাকে সেটা চলে যায়। এটা করার সময় কিন্তু কন্টিনিউয়াসলি মেশাতে থাকবেন, নাহলে পেঁয়াজ ভরে যাবে। এরপরে দিয়ে দেবেন 4 টেবিল চামচ টমেটো পেস্ট বা পিউরে। আমার কাছে দোকানের পিউরে রাখা ছিল, আমি সেটা দিয়েছি। যদি সেটা না দিতে চান তাহলে একটা টমেটোকে বেটে নিলেই হবে। পিউরেটা দিয়ে আরো 1 মিনিট মতো রান্না করবেন, যাতে টমেটো পেস্টটা খুব ভালো করে এই মশলাটির সঙ্গে মিশে যায়। এরপরে এর মধ্যে দেওয়া হবে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়ার পরে কিন্তু অন্তত 1 মিনিটের মতো ভালো করে নেড়ে রান্না করবেন, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা একেবারে কেটে যায়। সেটা না হওয়া অবধি কিন্তু রান্না করেই যেতে হবে। এরপরে এর মধ্যে 150 মিলিলিটারের মতো টক দই, সেটা প্লেন ইয়োগার্টই হোক বা প্লেন কার্ড, যেটাই অ্যাভেলেবেল হোক, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করতে হবে। এটা করার সময় দেখতে হবে দই যেন ফার্দার কেটে না যায়। ভালো করে মেশাতে থাকবেন এই স্টেজে। ভালো করে যখন মেশানো হয়ে যাবে ততক্ষণ অবধি রান্না করবেন যতক্ষণ না এই মিশ্রণটার থেকে একটু মশলা তেল ছাড়ে। মোটামুটি তেল ছেড়ে গেলে এর মধ্যে আমরা যে স্পাইস ব্লেন্ডটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেবেন। ওটা দেওয়ার পরে ওই বাটিটাকে আরো 3-4 টেবিল চামচ মতো জল দিয়ে ধুয়ে ওই মশলাটুকু আপনার যে কড়াই আছে তার মধ্যে ঢেলে দেবেন। এবার এই মশলা মেশানোর পরে বেশ খানিকক্ষণ রান্না হবে, 2-3 মিনিট তো অন্তত হবে, যতক্ষণ না কিনা আপনার যে স্পাইস পেস্ট মেশানো মশলা আছে সেটা থেকে তেল উপর থেকে ফ্লোট করতে থাকে। পুরো রান্নাটাই লো ফ্লেমে করবেন, কারণ খুব ডেলিকেট একটা রেসিপি, সহজ কিন্তু ডেলিকেট। হাই ফ্লেমে করলে কিন্তু স্বাদটা ঠিক থাকে না। দেখুন ভীষণ সুন্দর একটা রং আসছে। ভালো করে মেশাতে থাকবেন, তাতে করেই আপনার অর্ধেক কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে আমরা কোকোনাট মিল্ক বানিয়েছিলাম সেটাকে একবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে, আমি ডাইরেক্ট ছেঁকে নিয়েছি প্যানের মধ্যে। ছেঁকে নিয়ে পুরো কোকোনাট মিল্কটাকে মিশিয়ে দেবেন। একটু চিপে চিপে, একটা খুন্তি দিয়ে চিপে চিপে দিলে কোকোনাট মিল্ক পুরোটা বেরিয়ে আসে। যেহেতু হাতে করে চেপে কোকোনাট মিল্ক বের করা হয়েছিল, সামান্য যে নারকেল আছে সেটা ছাঁকলেই চলে যায়। দেখুন কোকোনাট মিল্কটা দেওয়া হয়েছে, দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিন। এইটা মেশানোর পরে এর মধ্যে 1 কাপের মতো জল দেবেন। জল দিয়ে মিশ্রণটিকে ফুটতে দিন। যখন ফুটছে তখন 3টে বা 4টে বা যেরকম আপনি লঙ্কা খেতে চান, কাঁচা লঙ্কাকে ভেঙে বা চিড়ে এর মধ্যে দিয়ে দেবেন। লঙ্কা শুধু যে ঝাল আনে তাই নয়, লঙ্কা কিন্তু স্বাদও বাড়ায়। এরপরে আমরা যে ভাজা মাছগুলো আছে সেগুলো এক এক করে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে ভেটকি মাছ ব্যবহার করেছি মালাইকারি করতে। মাছগুলো দেবার পরে খুব হালকা হাতে একবার গ্রেভির সঙ্গে মিশিয়ে নেবেন, নিয়ে স্লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করবেন। বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না। সেটা চিংড়ির ক্ষেত্রেও যেমন সত্যি, ভেটকির ক্ষেত্রেও যেমন সত্যি। খুব নরম মাছ, কাজেই খুব বেশিক্ষণ রান্না করার কিন্তু দরকার পড়ে না। এটা মিশে যখন গেল এর মধ্যে 1 চা চামচের মতো বাঙালি গরম মশলার গুঁড়ো দেবেন। আমি গরম মশলা বাড়িতে বানাই, রেসিপি লিঙ্কও দিলাম, লাগলে দেখে নেবেন। এরপরে দেবেন 1 টেবিল চামচ ঘি। এখন ক্যালোরি একটু কম করতে চাইলে ঘিটা বাদ দিতে পারেন, আর যদি সেটা না চান তাহলে ঘি দিন, তবে গুড ফ্যাট ভালোই হয়। এর মধ্যে ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে ফ্লেমটা অফ করে দেবেন। তবে সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না। ভেটকি মালাইকারিকে অন্তত 10 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিন সার্ভ করার জন্য। প্রসঙ্গত বলি, মালাইকারি কিন্তু চিংড়ি ছাড়াও ভেটকি মাছ, রুই বা কাতলা, চিকেন, এমনকি পনির বা ছানা দিয়েও করা যায়। আমি এই প্রত্যেকটা রেসিপি এক এক করে শেয়ার করব। চিংড়ি মালাইকারি রেসিপিটি তো অলরেডি দেওয়া আছে। মালাইকারি ভীষণ ভালো লাগে,
ভাত, বাসন্তী পোলাও, ঘি ভাত বা যে কোনো ফর্ম অফ বাঙালি পোলাও বা লুচির সঙ্গে। আমাকে জানাবেন ভেটকি মালাইকারির এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমি ফিরে আসবো দেবযানী রান্নাঘরে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে। ভালো থাকবেন।